হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা আমাদের এখন খুব চর্চিত বিষয়, সেটা হচ্ছে WBSLST। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো, সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের প্রথম দিকেই আমাদের WBSLST এক্সাম হতে চলেছে। তো আজকে আমরা তারই একটা এমসিকিউ সিরিজ, অর্থাৎ যেই সিরিজ আমাদের অলরেডি ক্লাস চলছে তারই একটা এমসিকিউ সিরিজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সেটা কার উপর বেস করে? সেটা গদ্য সাহিত্যের উপর বেস করে। অর্থাৎ প্রায় অনেকগুলো টপিকে আমরা এখানে আলোচনা করে ফেলেছি। তো আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে গদ্য সাহিত্য। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা যেমন এনটিএ ইউজিসি নেটের যাবতীয় তথ্য, অর্থাৎ সংস্কৃত পেপার বা পেপার ওয়ান তথ্য তোমরা পাবে, ঠিক সেই রকমভাবে আমাদের WBSLST, দেখো WBSLST যেটা খুব চর্চিত বিষয়, তা সংস্কৃত বিষয়ের যে মক টেস্ট, সংস্কৃত বিষয়ের যে ক্লাস, যে কন্টেন্ট, সেটা কিন্তু তোমরা অলরেডি পেতে চলেছো। এছাড়াও দেখো, আমাদের আপার প্রাইমারি, এই আপারের যে সংস্কৃত সাবজেক্ট, সেই আপারের সংস্কৃত সাবজেক্ট কিন্তু আমাদের এই আগস্ট মাসের প্রথম থেকে কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। একটা গ্রুপ করে নেওয়া হয়েছে, যারা এখানে ক্লাস হতে চাইছে তারা কিন্তু এই গ্রুপের মধ্যে অলরেডি জয়েন করে গেছে। তুমি চাইলেও কিন্তু এখানে আপার প্রাইমারি যে সংস্কৃত, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন তার সঙ্গে বিএড আছে, তারা কিন্তু এটা দিতে পারে। তারপরে যে এসএলএসটি, অর্থাৎ ঝাড়খণ্ড এসএলএসটি, এদেরও ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ডিসেম্বর নাগাদ এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল। তোমরা চাইলে এখানেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের এখানে কিন্তু আমরা ক্লাস শুরু করেছি। তো দেখো, 7407083623 এই যে নাম্বার আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং তোমাদের যে প্রিপারেশন সেটা আরো বেটার করার চেষ্টা করো। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা সরাসরি চলে যাবো আজকের যে আমাদের ক্লাস আছে। দেখো, সেই ক্লাসের টপিকটা একটু দেখে নাও। আজকে যে ক্লাস আমাদের, দেখো, গদ্য সাহিত্য। আজকে আমরা গদ্য সাহিত্যের যে এমসিকিউ টপ 25টি কোশ্চেন কিন্তু এখানে আমরা দেখব। তোমাদের প্রিপারেশনটা তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় তোমাদের প্রিপারেশনটা কতটা চলছে বা কিভাবে তোমরা আরো এগিয়ে যাবে। দেখো, কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর কোশ্চেন, খুব পপুলার কোশ্চেন একটা। দেখো, শূন্যস্থান পূরণের জায়গায় দেওয়া হয়েছে ড্যাশ কবিনাং নিকসাং বদন্তি, অর্থাৎ শূন্যস্থান পূরণ করে 1 নম্বর পদ্য, 2 নম্বর কাব্য, 3 নম্বর গদ্য, 4 নম্বর মিশ্র কাব্য। তাহলে দেখো, এই যে বলেছে এখানে কোশ্চেনটা যে ড্যাশ কবিনাং নিকসাং বদন্তি, শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো, উত্তর যদি তোমরা আসো, তোমরা নিশ্চয়ই জানছো উত্তর কি হতে পারে। যেহেতু আমাদের গদ্য সাহিত্য, গদ্য কাব্য আমাদের ক্লাস চলছে, তাহলে এটাই হয়তো আমাদের উত্তর হতে পারে। দেখে নেবো। তাও গদ্যং কবিনং নিকসং বদন্তি। দেখো, এখানে প্রথমেই উল্লেখ করেছে কি গদ্যং কবিনং নিকসং বদন্তি, অর্থাৎ গদ্য রচনায় হলো কবি প্রতিভার শ্রেষ্ঠত্ব নির্ণয়ের মাপকাঠি। কারণ গদ্য কাব্যের লক্ষণে দণ্ডি তখন বলে গেছে অপাদ অপাদ সান্তানা গদ্যম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি গদ্য, গদ্য রচনার মাধ্যমে কবিদের শ্রেষ্ঠত্ব যেটা, সেটা মাপা হয় গদ্য রচনার মাধ্যমে। ক্লিয়ার? 1 নম্বর কোশ্চেন অ্যান্সার কিন্তু তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা সরাসরি 2 নম্বর কোশ্চেনে চলে যাব। সংস্কৃত বাংময়ে গদ্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়? খুব পপুলার কোশ্চেন। সংস্কৃত বাংময়ের মধ্যে গদ্য সাহিত্য, মানে সংস্কৃত যে বেদ, সেই বৈদিক সাহিত্যের দিকে বলেছে গদ্য সাহিত্যে যে প্রাচীনতম নিদর্শন সেটা কোন বেদে পাওয়া গিয়েছিল? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? তাহলে গদ্য সাহিত্যের যে তথ্য, গদ্য সাহিত্যের যে ভূমিকা, সেই গদ্য সাহিত্যের ভূমিকা বলছে বা তথ্য মানে কোন বেদে বা কোথায় পাওয়া যায়। দেখো, প্রাচীনতম নিদর্শন যদি এখানে বলা হয়েছে কোথায় পাবো, না আমরা যজুর্বেদের মধ্যে পাবো। কোন যজুর্বেদ? না কৃষ্ণ যজুর্বেদের মধ্যে কিন্তু পেয়ে যাবো। উত্তরটা একটু দেখে নাও। দেখো, এখানে আসছে কি যজুর্বেদ। তোমরা কিন্তু দেখে রাখতে পারো যে প্রাচীনতম গদ্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়, না কৃষ্ণ যজুর্বেদ। ঠিক আছে, বললাম কৃষ্ণ যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদের মধ্যে কিন্তু পাওয়া যায়। এছাড়াও অথর্ব বেদেতেও সংহিতাতেও কিছু গদ্য পাওয়া যায়, অথর্ব সংহিতাতেও কিছু কিছু গদ্য পাওয়া যায়, কিন্তু সব থেকে পপুলার হচ্ছে যজুর্বেদের মধ্যে কৃষ্ণ যজুর্বেদের সব থেকে বেশি পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এর যতটা কিন্তু তোমরা দেখে নেবে। এছাড়াও দেখো, বৈদিক সাহিত্যের মধ্যে আবার কোথায় পাবো? বৈদিক সাহিত্যে যে আছে ব্রাহ্মণ সাহিত্য এবং উপনিষদ যে সাহিত্য আছে, সেইখানেও কিছু কিছু তথ্য আমরা পাবো। যদি বেদ বলা হয় যে প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়, অবশ্যই তোমরা যজুর্বেদ করবে। কৃষ্ণ যজুর্বেদের মধ্যে পাওয়া যায়।
তাছাড়াও অথর্ব বেদেতেও কিছু কিছু পাওয়া যায়। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন সরাসরি আমরা চলে যাব। 3 নম্বর যে কোশ্চেন আছে আমাদের, অপাদ পদ সন্তান গদ্যম উক্তিটির বক্তাকে। একটা খুব ভালো রকম কোশ্চেন দেখো এখানে, যে এই যে উক্তিটি করে গেছে উক্তিটির বক্তাকে। 1 নম্বর অপশন দেখো বিশ্বনাথ, 2 নম্বর সুবন্ধু, 3 নম্বর হচ্ছে বাণভট্ট, 4 নম্বর হচ্ছে দণ্ডী। তো যদি এখানে অ্যান্সারটা তোমরা দেখে নাও, 3 নম্বর যে কোশ্চেন দেখো তার অ্যান্সার যদি আমরা দেখে নিই, অপশন কিন্তু আসছে আমাদের দণ্ডী। তাহলে দেখো এখানে বলেছে অপাদ পদ সন্তান গদ্যম, অর্থাৎ পাদবিহীন বা অর্থযুক্ত পদ সমষ্টিকে কি বলা হয়? পাদযুক্ত অর্থযুক্ত পদ সমষ্টিকে গদ্য বলা হয়। এই উক্তিটি কার? এটা হচ্ছে দণ্ডীর, কাব্যাদর্শে দণ্ডী কিন্তু বলে গিয়েছিল। আর দেখো বিশ্বনাথের একটা উক্তি এখানে আছে। বিশ্বনাথের উক্তিটা কি? বৃত্তঞ্জিতাং গদ্যম, অর্থাৎ ছন্দবদ্ধ পাদবিহীন বৃত্তবন্ধকে গদ্য বলা হয়। তাহলে এই যে উক্তি, এটা কিন্তু হ্যাঁ আমাদের দণ্ডীর উক্তি। পরবর্তী কোশ্চেন দেখো, দেখে নেবো আমরা, কল্পিত কাহিনী অবলম্বনে রচিত কাব্য, অর্থাৎ কোন কাব্য কল্পিত কাহিনী অবলম্বনে রচিত? 1 নম্বর আখ্যায়িকা কাব্য, 2 নম্বর কথা, 3 নম্বর ক এবং খ দুটোই, 4 নম্বর কোনোটিই নয়। তাহলে কল্পিত কাহিনী দেখে নেবো, অপশন দেখে নাও। অপশন যদি এখানে আমরা দেখে নিই, অপশন এখানে এটা ভুল করে দেওয়া আছে, দেখো এটা কিন্তু কল্পিত কাহিনী, অপশন কি আসবে? কল্পিত যে কাহিনী সেটার অপশন যদি আমরা ভালো করে দেখি, হ্যাঁ এটা হচ্ছে কথা। কথা কাব্য কিন্তু কল্পিত কাহিনী, যেমন কাদম্বরী একটা কল্পিত কাহিনীর মাধ্যমে কথা কাব্যের অন্তর্গত। আর আখ্যায়িকা হলে সত্য ঘটনা বা কোনো রাজাকে অবলম্বন করে সত্য ঘটনা অবলম্বনে হয় আখ্যায়িকা। আর কল্পিত কাহিনী হচ্ছে কথা কাব্যের অন্তর্গত। একটু তোমরা ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেন যাবো আমরা, দেখো 5 নম্বর কোশ্চেনে সরাসরি যাব। দণ্ডীর আবির্ভাব কাল। দেখো দণ্ডীর আবির্ভাব কাল যদি আমরা দেখতে যাই, হ্যাঁ তো সেক্ষেত্রে দেখো দণ্ডী কি কি রচনা করেছে এবং তার আবির্ভাব কালগুলো আসবে। তাহলে 1 নম্বর অপশন দেখো ষষ্ঠ শতক, 2 নম্বর সপ্তম শতক, 3 নম্বর অষ্টম শতক, 4 নম্বর দশম শতক। তাহলে দণ্ডীর আবির্ভাব কাল কত হবে? অপশনটা দেখে নাও, দণ্ডীর আবির্ভাব কাল হবে সপ্তম শতক। দণ্ডী, দেখো অবন্তী সুন্দরী তার যে একটি গ্রন্থ আছে অবন্তী সুন্দরী, তার বিবৃতি অনুসারে বলেছিল খ্রিস্টীয় সপ্তম শতকের মাঝামাঝি সময়ে দণ্ডী বর্তমান ছিলেন। এবং এই পৃষ্ঠপোষকতায় রাজা হিসাবে কে ছিল? নরসিংহ বর্মা ছিল রাজা হিসাবে, এবং তিনি কাঞ্চির কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন। দণ্ডী কি ছিল? কাঞ্চির কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন, এবং তার পূর্ব অবস্থান ছিল গুজরাটের আনন্দপুরে। তাহলে এই যে তথ্যগুলো একটু দেখে নেবে, তোমাদের নোট বানানো হয়ে যাবে এবং এখান থেকেই তোমরা হয়তো কোশ্চেনগুলো পেতে পারো। তাহলে দণ্ডীর বিশেষ বৈশিষ্ট্য কি ছিল? পদলালিত্যের জন্য সে বিখ্যাত ছিল। মানে বিশেষ উক্তি আমরা পাই, উপমা কালিদাসস্য, উপমার জন্য কালিদাস বিভক্ত, ঠিক আছে। ভারবের অর্থ গৌরবম, অর্থ গৌরবের জন্য ভারবী বিখ্যাত। উপমা কালিদাসস্য, ভারবের অর্থ গৌরবম। দণ্ডীন পদলালিত্যম, দণ্ডী পদলালিত্যের জন্য বিখ্যাত, এবং মাঘে সন্ত্রী ত্রয়গুণা, মাঘ এই 3টি গুণের জন্যই কিন্তু বিখ্যাত মহাকবি মাঘ। এইভাবে কিন্তু উক্তিটা প্রাপ্ত হয়। তো আমরা এবার পরের কোশ্চেনে সরাসরি চলে যাব। দেখো 6 নম্বর যে কোশ্চেন আছে আমাদের, পদলালিত্যের শ্রেষ্ঠ গদ্য কাব্যকারকে? এখন আমরা দেখলাম 1 নম্বর সুবন্ধু, 2 নম্বর বাণভট্ট, 3 নম্বর দণ্ডী, 4 নম্বর বলেছে শোড্ডল। তো এখানে অপশন তোমরা দেখে নাও একটু। পদলালিত্যের জন্য যদি আমরা দেখি, হ্যাঁ দণ্ডীন পদলালিত্যম, আমরা একটু আগে দেখলাম দণ্ডীন পদলালিত্যম। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু দণ্ডী। 7 নম্বর দেখো কোশ্চেন যদি আমরা যাই, 7 নম্বর বলেছে দশকুমার চরিত্র গ্রন্থের রচনাকর্তাকে? দশকুমার যে চরিত্র গ্রন্থটি আছে তার রচনা কে করেছে? 1 নম্বর হচ্ছে সুবন্ধু, 2 নম্বর বাণভট্ট, 3 নম্বর বামন ভট্টবান, 4 নম্বর হচ্ছে দণ্ডী। তাহলে দশকুমার চরিত, তাহলে গ্রন্থের রচয়িতাকে? তোমরা স্পজ করে অ্যান্সারটা অতি সহজে দিতে পারো। তাও আমরা এখানে অ্যান্সারটা দেখে নাও। দশকুমার চরিত যে গ্রন্থ তার রচয়িতা কিন্তু দণ্ডী। দেখো দণ্ডী দশকুমার চরিত ছাড়াও আর কিছু কিছু রচনা করেছে, সেটা হলো 1 নম্বর হচ্ছে কাব্য, এই কাব্যাদর্শ, দণ্ডী কাব্যাদর্শ, 2 নম্বর দশকুমার চরিত, আর 3 নম্বর কি ছিল? অবন্তী সুন্দরী কথা। অবন্তী সুন্দরী কথা, এগুলো কিন্তু সে রচনা করে। এছাড়াও কারো কারো মতে ছন্দ বিচিতি, দেখো ছন্দ বিচিতি নামক যে গ্রন্থ, সেই গ্রন্থের রচয়িতাও কিন্তু মহাকবি এই দণ্ডী, গদ্য কাব্যকার এখানে করা হবে। এই যে দশকুমার চরিত, এই গ্রন্থটি দেখো কি বলেছে, এটি একটি আখ্যায়িকা শ্রেণীর রচনা। আখ্যায়িকা,
পরের কোশ্চেনে সরাসরি চলে যাব। দেখো আমরা 8 নম্বর যে কোশ্চেন আছে, দশকুমার চরিতে কয়টি উচ্ছ্বাস বিদ্যমান? 5টা, 8টা, 13টা না 14টা? তাহলে দশকুমার চরিত এই গ্রন্থটি কয়টি উচ্ছ্বাস বিদ্যমান? এটা কিন্তু তোমাদের জন্য, যারা আমার ভিডিওগুলোকে রেগুলার ফলো করো, এটা তোমাদের কোশ্চেন, তোমাদের বাড়ির কাজ। এইটা কিন্তু তোমরা নিজেরা উত্তর দেবে এবং কমেন্টে উত্তর দেবে। দশকুমার চরিতের কয়টি উচ্ছ্বাস বিদ্যমান, কয়টি উচ্ছ্বাস পাওয়া যায়? 5টা পাওয়া যাবে, 8টা পাওয়া যাবে, 13টা পাওয়া যাবে না 14টা পাওয়া যাবে? এটা তোমাদের নিজেদের কোশ্চেন, তোমরা নিজেরা এটাকে সলভ করবে। ক্লিয়ার? পরের কোশ্চেন যাবো 9 নম্বর কোশ্চেনে। দেখো বাড়ির কাজ 9 নম্বর কোশ্চেনে যাব আমরা। 9 নম্বর কোশ্চেন, দণ্ডির পিতামহ হলেন। দেখো দণ্ডির ব্যক্তিগত যে পরিচয় আছে সেখান থেকে যদি আমরা দেখি, পিতামহ 1 নম্বর বলেছে ভৈমরথ, 2 নম্বর বলেছে দামোদর, 3 নম্বর বলেছে বীরদত্ত, আর তারপরে বলেছে দেখো মনরথ। তাহলে এইখানে দেখো দণ্ডির পিতামহকে যদি আমরা অপশনে যাই সরাসরি ভাবে দেখতে পাবো, দেখো উত্তরে পেয়ে গেলে কি পাবো? মনরথ। তাহলে তার একটু ব্যক্তিগত পরিচয়টা একটু দেখে নাও, দণ্ডির ব্যক্তিগত পরিচয়। তাহলে যদি কবি পরিচিতি আমরা আসি, দেখো কারণ সংস্কৃত গদ্য সাহিত্যের কি বলেছে দেখো, ত্রয়ীর মধ্যে অন্যতম হচ্ছে দণ্ডী। ত্রয়ী, সুবন্ধু, মানভট্ট আর দণ্ডী, 3 জন পাবো আমরা। তাহলে এখানে একটি দণ্ডী আসবে। তাহলে অবন্তী সুন্দরী কথা কাব্যে কি বিধৃত হয়েছে? তার যে আত্মপরিচয় সেখানে উল্লেখ করে গেছে, সেখান থেকে জানা যায় দণ্ডির প্রপিতামহ ছিল কে? কিরাতার্জুনীয়মের যে স্রষ্টা, কিরাতার্জুনীয়মের কাব্য যে রচনা করে সে ছিল কি? ভারবী। কিরাতার্জুনীয়মের যে রচনাকার সে ভারবী ছিল কি? দণ্ডির প্রপিতামহ ছিল ভারবী, এবং নামান্তরে তাকে দামোদর বলা হতো। নামান্তরে ভারবীকে কি বলা হয়? দামোদর বলা হয়। তার পিতামহ কে ছিল? পিতামহ ছিল মনরথ। ঠিক আছে, পিতামহ ছিল তার মনরথ। তার জন্য উত্তরটা কিন্তু এখানে চলে এলো। দেখো প্রপিতামহ, দামোদর কি বললাম? প্রপিতামহ। হ্যাঁ, মনরথ ছিল পিতামহ, এবং পিতা ছিল কে? বীরদত্ত, এবং মাতা ছিল গৌরী। পিতা ছিল বীরদত্ত, যে বীরদত্ত কে ছিল? বীরদত্ত পিতা ছিল, এবং মাতা ছিল গৌরী। কিন্তু আবার কথিত আছে শ্রুত ও সরস্বতী হচ্ছে দণ্ডির পালক পিতামাতা। অর্থাৎ শ্রুত নামক জনৈক ব্যক্তি দণ্ডির পালক পিতা শ্রুতঃ, এবং সরস্বতী দেখো 1 নম্বর। যাকে এখানে আমরা পেয়ে যাব দেখো সরস্বতী বললাম, সরস্বতী কে ছিলেন? সরস্বতী তার পালক মাতা ছিল, পালক মাতা, এবং শ্রুত ছিল কি? তার পালক পিতা, পালক পিতা। তাহলে এইভাবে কিন্তু একটা এখানে তার ব্যক্তিগত যে পরিচয় সে পরিচয় কিন্তু পাওয়া যায়। তিনি কে ছিলেন? কৌশিক গোত্রীয় যে ব্রাহ্মণ, সেই পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তো বললাম গুজরাটের আনন্দপুরে তার অধিবাসী হলেও পরবর্তীতে সে কাঞ্চিতে তার বসবাস শুরু করে। এই ছিল তার ভূমিকা। 10 নম্বর কোশ্চেন দেখো, সরাসরি চলে যাব কোশ্চেনে আমরা। কোন কাব্যকে অতিদায়ী কথা বলা হয়? অতিদায়ী কথা বলা হয় গদ্য চিন্তামণি, তিলক মঞ্জুরি, কাদম্বরী না উদয় সুন্দরী কথা? দেখো অতিদায়ী কথা যদি আমরা দেখি, এটা পপুলার একটা গ্রন্থ, সেটা কি আসবে? 1 মিনিট, তিলক মঞ্জুরি সম্ভবত নয়। দেখো যেটা আমাদের আলোচনা এখানে হচ্ছিল যে অতিদয় কথা যদি বলা হয় সেটা কি হয়? এটা উত্তর তিলক মঞ্জুরি হবে না, এটা আসবে কাদম্বরী। ঠিক আছে, কাদম্বরীকে বলা হতো এটা। পরের কোশ্চেন দেখো, সরাসরি আমরা চলে যাব। বাসব দত্তা কাব্যটি কোন রীতিতে রচিত? বাসব দত্তা যে কাব্য দেখো, গৌরী রীতি, বৈদর্ভী রীতি, পাঞ্চালী রীতি না কোনোটি নয়? এইরকম ভাবে দেখো এখানে যেমন বাসব দত্তা দেওয়া হয়েছে, সেরকম তোমরা দিতে পারো কাদম্বরী। ঠিক আছে, কারণ অন্যান্য কোশ্চেনও কিন্তু এই অনুপাতে কোশ্চেন আমাদের আসতে পারে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা তোমরা দেখে নেবে, একটা সম্ভবত কি আসবে? বৈদর্ভী রীতি। অর্থাৎ বাসব দত্তা, সুবন্ধুর যে বিরচিত বাসব দত্তা, তার রীতি ছিল কি? বৈদর্ভী রীতি। পরে দেখো 12 নম্বর কোশ্চেন আমরা সরাসরি যাব। এখানে কি দেখতে পাবো? কে নিজেকে সুজনৈক বন্ধু বলে উল্লেখ করেছেন? কে উল্লেখ করেছে? ধনপাল, বানভট্ট, সুবন্ধু না দণ্ডী? সুজনৈক বন্ধু বলে কে নিজেকে উল্লেখ করেছে? তো অপশন দেখো, দেখে নাও তোমরা। অপশনটা আসছে সুবন্ধু। সুবন্ধু নিজেকে কি বলেছিল? সুজনৈক বন্ধু হিসাবে
উল্লেখ করেছিল। পরের কোশ্চেন দেখো, আমরা যাব কাব্য জগতে সুবন্ধু পণ্ডিত যেমন নাট্যে ভরত এবং শব্দে পাণিনি, এইরকম উক্তিটা কোথায় দেখা যায়? খুব একটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে কাব্য জগতে শুভেন্দু পণ্ডিত যেমন নাট্যে ভরত, নাট্যশাস্ত্রে ভরতমুনি এবং শব্দে অর্থাৎ শব্দশাস্ত্রে বলেছে পাণিনি। তাহলে ঠিক সেরকম ভাবে কাব্য জগতে সুবন্ধু কোথায় পাওয়া গেছিল? গয়া প্রস্তরখণ্ড, সারনাথ প্রস্তরলিপি, কানাড়ি শিলালেখ আর মহাবোধলিপি। এটা সম্ভবত অপশন কি আসবে? কানাড়ি শিলালেখ যে আছে, এই কানাড়ি শিলালেখে পাওয়া যাচ্ছে কি যে কাব্যে সুবন্ধু যেমন পণ্ডিত বর্গ, নাট্যশাস্ত্রে ভরতমুনি, শব্দশাস্ত্র অর্থাৎ অষ্টাধ্যায়ী যেটা বলে পাণিনি, এইরকম একটা উক্তি পাওয়া যায় কানাড়ি শিলালেখে। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, আমরা চলে যাব 14 নম্বর কোশ্চেন। কাদম্বরী শব্দের অর্থ কি? কাদম্বরী শব্দের অর্থ 1 নম্বর অপশন দেখো সুরা, 2 নম্বর পুরুষ, 3 নম্বর মহিলা, 4 নম্বর সুন্দর। অবশ্যই কাদম্বরী শব্দের অর্থ হচ্ছে কি সুরা। সুরা পান করলে যেমন আমাদের নেশা লাগে, ঠিক সেরকম ভাবে কাদম্বরী পাঠ করলেও পাঠকগণের কিন্তু সেই রকমই নেশা লাগে। সেজন্য কাদম্বরী শব্দের অর্থই হচ্ছে সুরা। পরের কোশ্চেন দেখো, একটু তাড়াতাড়ি আমরা যাব, অনেকে টাইমটা একটু বেশি লেগে যায়। তো দেখো বাসব দত্তা গ্রন্থের রচয়িতা কে? দেখো বাসব দত্তা আর স্বপ্ন বাসব দত্তম দুটো কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে দেখো 1 নম্বর বলেছে বাণভট্ট, 2 নম্বর বলেছে দণ্ডী, 3 নম্বর বলেছে সোমদেব, 4 নম্বর বলেছে সুবন্ধু। তাহলে বাসব দত্তা যদি আসে, হ্যাঁ, বাসব দত্তা হচ্ছে কার রচনা? সুবন্ধু বিরচিত হচ্ছে বাসব দত্তা। বাণভট্ট দেখো তোমরা নিশ্চয়ই জানো, বাণভট্টের রচনা কি আছে? এখানে দণ্ডির রচনা, দণ্ডী দশকুমার চরিত পাবে, বাণভট্টের কাদম্বরী পাবো, ঠিক আছে? বাণভট্টের কি পাবো? কাদম্বরী আছে, হ্যাঁ, হর্ষচরিত আছে। আর সোমদেব বিরচিত অলরেডি আমরা তোমাদেরকে পড়িয়ে এসেছি। এই সোমদেব বিরচিত কাব্যের নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে যে সোমদেব বিরচিত কাব্যের নাম। যেমন ধরো বাণভট্ট দুটো বললাম আমরা, দণ্ডিত দশকুমার চরিত পাচ্ছি, এখানে আমরা কাব্যাদর্শ পাচ্ছি, অবন্তী সুন্দরী পাচ্ছি। বাণভট্টতেও আমরা কাদম্বরী পাবো, ঠিক আছে, কাদম্বরী পাবো, এখানে আমরা হর্ষচরিত পাবো। আর সুবন্ধু কি পাচ্ছি আমরা? দেখো বাসব দত্তা পাচ্ছি। ঠিক সেরকম সোমদেব বিরচিত কোন গ্রন্থ পাওয়া যায়, এটা তোমাদের কিন্তু পাঠ্য হিসাবে রইল, তোমরা কমেন্টে জানাবে, এটা উত্তর দেবে। পরের কোশ্চেন দেখো, বাসব দত্তা কথা কাব্যের নায়ক, মানে বাসব দত্তার নায়ক কে? 1 নম্বর দেখো এখানে হচ্ছে কন্দর্প কেতু, মদন বিনোদ, মলয় কেতু, আর্য কেতু। তো এখানে যদি তোমরা অপশনটা দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাসব দত্তা কাব্যের কথা কাব্যের যে নায়ক সেটা কি? কন্দর্প কেতু। কন্দর্প কেতু হচ্ছে বাসব দত্তা কথা কাব্যের নায়ক, ঠিক আছে? তোমাদের দেখো যদি কোনো টপিকের উপরে প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, সেই টপিকের উপরে ভিডিও আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। যেমন এই গদ্য কাব্য অনেকেই বলেছিল, নাট্য সাহিত্য অর্থাৎ নাট্যকাব্য কিন্তু অনেকেই কমেন্ট করেছে, পরবর্তী ভিডিও হয়তো নাট্যকাব্যতে নিয়ে আসবো আমরা। তো চেষ্টা করব একদিক থেকে যদি কাব্যগুলো ক্লিয়ার করা যায় এবং অপরদিকে গ্রামার যে আছে, গ্রামারেরও কিছু কিছু কোশ্চেন যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আরো বেটার তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে পরের কোশ্চেন দেখো, আমরা যাব 17 নম্বর কোশ্চেন, যেটা বানচ্ছিষ্টম জগৎ সুর্বম। জগৎ, হ্যাঁ, বানচ্ছিষ্টম এটা একটা শূন্যস্থান ছিল, জগৎ সর্বম এটা আসতো, ঠিক আছে? এখানে অপশনটা দেখো, তোমরা দেখে নাও, বসুধা, ধরণী, জগৎ না পৃথিবী। এটা একটা উক্তি ছিল, এখন বানচ্ছিষ্টম কি হতো? হ্যাঁ, এখানে যে উক্তিটা ছিল সেখানে হতো বানচ্ছিষ্টম জগৎ সর্বম। এই জগৎ অপশনটা আছে, এই জগৎ সর্বম হতো এখানে। মানে বানে যা কিছু উচ্ছিষ্ট বা এটো, সেটা জগতের সবাই কিন্তু সেই এটো পরিবেশন মানে নিয়েই থাকছে। মানে বান এমন কিছু নয় যে বান উল্লেখ করেনি কাব্যে, তার জন্য তাকে এটো হিসাবে পরিচিত করা হচ্ছে। 18 নম্বর কোশ্চেন দেখো, কোন গ্রন্থে বাণভট্টের বিস্তৃত বংশ পরিচয় লিপিবদ্ধ আছে? ভালো একটা কোশ্চেন দেখো। 1 নম্বর হচ্ছে কাদম্বরী, 2 নম্বর হর্ষচরিত, 3 নম্বর তিলক মঞ্জুরি, 4 নম্বর শেখ শুভোদয়। অর্থাৎ দেখো এটা যদি একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, এটা অতি সামান্য কোশ্চেন, কোন গ্রন্থে বাণভট্টের বিস্তৃত আছে? হ্যাঁ, তো এখানে আমরা হর্ষচরিত পাবো, কারণ হর্ষচরিতে কি বলা ছিল? প্রথম যে আড়াই উচ্ছ্বাস, দেখো হর্ষচরিতের প্রথম যে আড়াইটা উচ্ছ্বাস দেখো, এখানে ভালো করে বুঝতে পারবে। হর্ষচরিত 8টি উচ্ছ্বাসে রচিত এবং প্রথম আড়াই উচ্ছ্বাসে কবিতার আত্মপরিচয় দিয়েছেন, প্রথম আড়াইটি উচ্ছ্বাসে তার আত্মপরিচয় দিয়েছেন। তারপরে শুরু হয়েছে কোথায় না, পুষ্যভূতি বংশের কাহিনী। প্রথম আড়াই উচ্ছ্বাসে নিজের বংশ পরিচয় উল্লেখ করেছে, তারপরে শুরু করেছে পুষ্যভূতি বংশের কাহিনী। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা পাবো? হর্ষচরিত হচ্ছে আমাদের জন্য রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন দেখো, বাণভট্ট প্রণীত গীতিকাব্য, বাণভট্ট বা শতক কাব্য হিসাবে পরিচিত, দেখো 1 নম্বর দেবী শতক,
সূর্য শতক, চন্দ্র শতক, চণ্ডী শতক। অলরেডি প্রত্যেকটি কোশ্চেনই আমরা আলোচনা করেছি প্রত্যেকটি টপিক সম্পর্কে। দেখো বাণভট্ট যদি আমাদের আসবে কি চণ্ডী শতক, বাণভট্ট হচ্ছে চণ্ডী শতক। সূর্য শতক ছিল কবি ময়ূর, অলরেডি দেখেছি। পরে দেখো 20 নম্বর কোশ্চেন আমরা যাব সরাসরি। বৈশম্পায়নের পিতা, দেখো বৈশম্পায়নের পিতা দেখো তারাপীর, চন্দ্রাপীর, সুকনাস না শূদ্রক। বৈশম্পায়নের পিতা কে ছিল, কোথা থেকে নেওয়া হয়েছে দেখে নাও একটু। বৈশম্পায়নের যে পিতা সেটা কি ছিল, ওই যে সুকনাস। পরে কোশ্চেন দেখে নেবো আমরা, সরলা গদ্যকাব্যটি কে রচনা করেন? সরলা নামক যে গদ্যকাব্য, সেই সরলা নামক গদ্যকাব্যটি কে রচনা করেন? অম্বিকা দত্ত ব্যাস, হরিদাস সিদ্ধান্ত বাগীশ, হলায়ুদ না সোড্ডল। দেখো সরলা নামক গদ্যকাব্যটি কে রচনা করেন? এটা হচ্ছে অপশন বি চলে আসবে তোমাদের, হরিদাস সিদ্ধান্ত বাগীশ বিরচিত সরলা নামক একটি গদ্যকাব্য। হ্যাঁ, হরিদাস সিদ্ধান্ত বাগীশ বিরচিত সরলা নামক যে গদ্যকাব্য এটা। পরে দেখো 22 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো সরাসরি। বাণভট্টের শ্বশুর, অর্থাৎ বাণভট্টের শ্বশুর মশাইয়ের কি নাম ছিল? 1 নম্বর দেখো ময়ূর ভট্ট, 2 নম্বর নাগ ভট্ট, 3 নম্বর দেব ভট্ট, 4 নম্বর কেশব ভট্ট। তাহলে বাণভট্টের যে শ্বশুর মশাই তার নাম ছিল, প্রত্যেকেই যে পরিচিত কোশ্চেন একটা, ময়ূর ভট্ট। বাণভট্টের যে শ্বশুর মশাই ছিলেন তার নাম কি বললাম? তার নাম হচ্ছে ময়ূর ভট্ট। এখানে দেখো, এখানে একটা দেখো জনশ্রুতি একটা আছে, এখানে একটা গল্প আছে, যে একটা জনশ্রুতি পাওয়া যায় যে বাণের ক্রুদ্ধ পত্নীকে, যখন তার পত্নী রেগে থাকে বাণভট্টের, তাকে শান্ত করতে তার পিতা স্বয়ং ময়ূর ভট্ট উপস্থিত হলে তার আচরণে অসন্তুষ্ট হয়ে, ময়ূর ভট্ট যখন তার কন্যাকে সন্তুষ্ট করতে আসে এবং তার আচরণে অসন্তুষ্ট হয়ে বাণভট্ট কি করে, শ্বশুরকে কুষ্ঠরোগ হওয়ার জন্য একটা অভিশাপ দিয়ে ফেলেন। পরবর্তীকালে সূর্যের স্তুতি করার পর ওই যে শতক, সূর্য শতক নামক একটি রচনা করে সূর্যকে স্তুতি করে, তার জন্য ময়ূর ভট্ট কুষ্ঠরোগ মুক্ত হন। কারণ দেখো এটা হচ্ছে আমাদের কাব্যের প্রয়োজন, তোমরা নিশ্চয়ই পড়েছো কাব্য প্রকাশ, যেখানে আমরা যাব। কাব্যের প্রয়োজন ছিল 6টা। কাব্যং যশস্বী অর্থকৃতে ব্যবহার বিদে শিবত রক্ষতায় সাধ্য পরনিবৃত্তয় কান্তা সম্মিতয় পদে সজুজে। ওখানে 6টি প্রয়োজন ছিল, তার মধ্যে কিন্তু এই যে কাব্য রচনা করলে রোগমুক্তি হয় বা উপায় থেকে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করি, এটা কিন্তু একটা উল্লেখ করা আছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোনটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য নয়? অর্থাৎ 4টা গদ্যকাব্য দেওয়া আছে, তার মধ্যে বলেছে আখ্যায়িকা শ্রেণীর কোনটা নয়। দেখো আমরা নিশ্চয়ই জানি এখানে কাদম্বরী ছিল কি, কাদম্বরী ছিল কথা কাব্যের অন্তর্গত। কাদম্বরী কি আসবে? কাদম্বরী কথা কাব্যের অন্তর্গত। হর্ষচরিত ছিল আখ্যায়িকা, বীরনারায়ণ চরিত ছিল আখ্যায়িকা, দশকুমার চরিত ছিল আখ্যায়িকা। আখ্যায়িকা কি? আমরা বারবার বলেছি, সত্য ঘটনা কোনো অবলম্বন করে আখ্যায়িকা নামক গ্রন্থ রচনা হয়। সেখানে নায়করা নিজেদের অভিজ্ঞতার কথা কিন্তু শেয়ার করে বা জানায় সেটা। পরবর্তী এখানে দেখে নেব, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? দেখো বলেছে নিম্নের কোন বক্তব্যটি সঠিক। প্রহার বর্মা ছিলেন রাজহংসের মিত্র। 1 নম্বর বলেছে প্রহার বর্মা ছিলেন রাজহংসের মিত্র। মিথিলার অধিপতি ছিলেন প্রহার বর্মা। প্রহার বর্মা অপহার বর্মার পিতা ছিলেন। সবকটি সঠিক। এখানে যদি আমরা উত্তরটা দেখে নিই যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা, তাহলে দেখো এখানে পাবো সবকটি কিন্তু এখানে সঠিক। অর্থাৎ প্রহার বর্মা ছিলেন রাজহংসের মিত্র, মিথিলার অধিপতি ছিলেন প্রহার বর্মা, প্রহার বর্মা অপহার বর্মার পিতা ছিল। সবগুলো সত্য এখানে বাক্য যেগুলো দেওয়া আছে। তাহলে দেখো আজকের একটি কোশ্চেন তোমাদের আছে 25 নম্বর যে কোশ্চেন। তার আগে বলবো তোমরা যদি প্রিপারেশনটা আরো বেটার করতে চাও তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন করতে পারো। কারণ এসএলএসটি পরীক্ষার বেশি দিন নেই, সেই অনুপাতে আমাদের টোটাল যে টপিক সেগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে। তার সাথে সাথে মক টেস্ট নেওয়া হচ্ছে। অলরেডি বহু ছাত্রছাত্রী এখানে কিন্তু প্রিপারেশনটা নিচ্ছে। তুমিও চাইলে কিন্তু খুব অল্প যে ফিস যেটাকে বলবো আমরা, সেই অল্প ফিসে কিন্তু আমাদের পড়ানো শুরু করেছি বা আমরা পড়াচ্ছি। ক্লিয়ার? তো তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। এখানে এছাড়াও যে এসএলএসটি যেটা দেখো বলেছি আমি, যে ঝাড়খণ্ড যে এসএলএসটি তারও কিন্তু ব্যাচ আমাদের শুরু হয়েছে। আপারের যে সংস্কৃত বিষয়, দেখো আপারের যে সাবজেক্ট আছে সংস্কৃত, তারও কিন্তু ব্যাচ আমরা রিসেন্ট শুরু করতে চলেছি আপারের সংস্কৃত। তার সাথে সাথে আমাদের নেট সেটে দেখো নেট অ্যান্ড সেট ডিসেম্বরের যে এক্সাম আছে, সেখানের জন্য সংস্কৃত আর পেপার 1
নেট সেটের জন্য আমরা সংস্কৃত আর পেপার 1 দেখো আমরা ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে নেট সেটের জন্য সংস্কৃত আর পেপার 1। এছাড়াও আর আমরা কয়েকটা তথ্য এখানে তোমাদেরকে দেব। এটা কি আছে দেখো, আমাদের ডাব্লিউবিএসএলএসটি তার কিন্তু ব্যাচ এই মুহূর্তে চলছে রানিং, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। ডাব্লিউবিপিএসসি অ্যাডমিশন তোমরা নিতে পারো। তো এই ক্ষেত্রে টোটাল টপিকগুলো তোমাদেরকে আলোচনা করা হচ্ছে, সাথে সাথে বিভিন্ন কোশ্চেন, মডেল কোশ্চেন বা ইউটিউবে লাইভ আসা হচ্ছে, সেখান থেকেও তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, নতুন নতুন টপিক পেতে, নতুন নতুন মক টেস্ট পেতে তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখো পরের কোশ্চেন আমরা যাব সরাসরি, কাদম্বরী কাব্যের নায়ক কে? লাস্ট কোশ্চেন, আজকের যে ক্লাস তার লাস্ট কোশ্চেন দেখো, তারাপীর, চন্দ্রাপীর, পুণ্ডরিক, শূদ্রক। তাহলে কাদম্বরী কাব্যের নায়ক যদি আমরা দেখি, দেখো এখানে অপশনে কি আসবে? চন্দ্রাপীর। কারণ সুকনাস উপনিষদ বলে একটা তথ্য আমরা পড়েছিলাম, সেখানে সুকনাস এই চন্দ্রাপীরকে কি করছিল? তাকে উপদেশ দিচ্ছিল যে কিভাবে রাজ্য শাসন করতে হয়, বা এই যে বয়স, এই বয়সে কিভাবে তাদের ব্যবহার আচার ব্যবহার করা উচিত একজন রাজা হিসেবে, সেই সকল উপদেশ কিন্তু ওখানে ব্যক্ত হয়েছে। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। মক টেস্টগুলো তোমরা প্রত্যেকেই দাও, এবং কতগুলো করে স্কোর হলো, বা যেগুলো কোশ্চেন দু একটা তোমাদের ছেড়ে এসেছি স্কিপ করে, সেগুলোও তোমরা নিজেরা অ্যান্সার দেবে। অ্যান্সার দেওয়ার পর অবশ্যই জানাবে তোমাদের যে স্কোর হলো কতটা, তাহলে তোমরা বুঝতে পারবো বা তোমাদের যে প্রিপারেশনটা এটা কতটা অ্যাগ্রেসিভ হতে চলেছে। আর এর সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, আমরা আগস্ট মাস থেকে সম্ভবত টোটাল 60 নাম্বারের, টোটাল 60 নাম্বার যে মক টেস্ট, 60 নাম্বারের যে মক টেস্ট সপ্তাহে 2 থেকে 3টে আনার চেষ্টা করব। আগস্ট মাস থেকে আমরা টোটাল 60 নাম্বারের যে মক টেস্ট, মানে টোটাল মক টেস্ট যেটাকে বলবো, সেটা কিন্তু আনার চেষ্টা করব, এবং সরাসরি ক্লাসগুলো লাইভে নিয়ে আসবো। টোটাল সরাসরি ক্লাস কিন্তু লাইভে নিয়ে আসবো, সেখানে প্রত্যেকটি কোশ্চেন আলোচনা করব, ব্যাখ্যা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটা আপাতত এখানেই, নমস্কার।